সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আমি বরাবরই তোমাদের সামনে হাজির হয়েছি অর্থনীতি প্রথম পত্র নিয়ে। আগে তোমাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম সেগুলো হচ্ছে কি, চাহিদা কাকে বলে, চাহিদা বিধি, চাহিদা বিধির ব্যতিক্রম, চাহিদার নির্ধারক, চাহিদা রেখার ঢাল, চাহিদা রেখার ঢাল কেন নিম্নগামী হয়, এই বিষয়গুলো নিয়ে। এবং আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি যোগান। একই অধ্যায়ের অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের যোগান নিয়ে আমরা আলোচনা করব। চাহিদা এবং যোগান হচ্ছে কি খুবই সম্পর্কিত, মানে আমাদের চাহিদা পড়লে যোগানও পড়া লাগবে, এবং পরীক্ষায় কিন্তু দুইটার যোগবোধভাবে প্রশ্ন আসতে পারে একই সাথে। এবং এখানে যে ম্যাথগুলো আছে এগুলো হচ্ছে কি চাহিদা এবং যোগান দুইটাই লাগে। হ্যাঁ, আমরা যাব ওখানে। সুতরাং আজকে প্রথম যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কি যোগান কি এবং যোগান বলতে কি বোঝো, যোগান জিনিসটা কি এটা আমরা দেখবো। কেমন? তাহলে আমরা এমনি সাধারণত যোগান বলতে কি বুঝি? যোগান বলতে আমরা বুঝি যে কোনো দ্রব্যের সরবরাহকে কি বলা হয়, যোগান বলা হয়। যেমন সে বাজারে সবজি নিয়ে যায়, এটা হচ্ছে কি সবজির যোগান। আমাকে 10টা শার্ট সে পাঠিয়েছে, তার মানে এটা আমাকে শার্টের সরবরাহ করছে, শার্টের যোগান দিয়েছে। এভাবে মানে যত কিছু তুমি অন্যদিকে পাঠাচ্ছ বা দিচ্ছ সেটাই হচ্ছে কি যোগান। মানে কোনো পণ্যের বা প্রোডাক্টের বা দ্রব্যের, সেটা পণ্যটা যা হবে হোক, সেটা মানে সরবরাহকে বলা হচ্ছে কি যোগান। কিন্তু অর্থনীতিতে যোগান বলতে একটু ভিন্নভাবে বলা হচ্ছে। অর্থনীতি যোগান বলতে বলা হচ্ছে যে কোনো নির্দিষ্ট একটা সময়ে একটা নির্দিষ্ট দামে উৎপাদনকারী বা সরবরাহকারী যতটুকু পণ্য সরবরাহ করতে ইচ্ছুক থাকে তখন তাকে বলা হয় কি যোগান। মোটামুটি কাছাকাছি না? যেমন আমরা প্রথমে বলছি যে যোগান বলতে কি বোঝায়, তাহলে যোগান বলতে বলা হচ্ছে কি কোনো দ্রব্য সরবরাহকে বোঝায়। কিন্তু এখন অর্থনীতির ভাষায় যোগান বলতে কি বোঝায়? অর্থনীতির ভাষায় যোগান বলতে একজন উৎপাদনকারী দ্রব্য কে দিবে? উৎপাদনকারীকে দিবে। যে সবজি চাষ করে সেই সবজি সরবরাহ করবে। যে শার্ট মানে কি মানে একজন গার্মেন্টস মালিক, সেই তো শার্টের সরবরাহ করবে, তাই না? তাহলে উনি হচ্ছে কি উৎপাদনকারী, সবজি উৎপাদনকারী, শার্ট উৎপাদনকারী, ধান উৎপাদনকারী, গম উৎপাদনকারী, মাছ উৎপাদনকারী। সে উৎপাদনকারী হচ্ছে কি একটি নির্দিষ্ট সময়, সেটা 1 বছর হতে পারে, 6 মাস হতে পারে, 1 মাস হতে পারে, বা একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে, প্রতিটা প্রোডাক্টের একটা বাজার দাম থাকে, ওই নির্দিষ্ট দামে যে পরিমাণ দ্রব্য সে সরবরাহ করতে ইচ্ছুক থাকে সেটা কিন্তু তার ইচ্ছার উপর ডিপেন্ড করতেছে। আমরা কিন্তু তাকে ফোর্স করতে পারবো না। বাজারে তখন বিদ্যমান দামের উপর ভিত্তি করে সেই প্রোডাক্টটা বাজারে সরবরাহ করতে ইচ্ছুক, সেটা হচ্ছে কি যোগান। ঠিক আছে? যোগান জিনিসটা একটু জটিল করার দরকার নেই, একেবারেই সহজ। তাহলে এবার আমরা যোগান দেখলাম। যেমন তুমি উদাহরণ হিসেবে বলতে পারো, যেমন সবজির যোগান, বাজারে সবজি বিক্রি করতে আসে। তারপর হচ্ছে কি গার্মেন্টসের শার্টের সরবরাহ করে, প্যান্টের সরবরাহ করে। তারপর হচ্ছে কি মোবাইল কোম্পানির সিম সরবরাহ করে। তারপর হচ্ছে কি মনে করো মানে প্রকাশনী, বিভিন্ন বইয়ের প্রকাশনী বই সরবরাহ করে। ঠিক আছে? তো এগুলো হচ্ছে কি সবগুলো এক একটা যোগান। এবং এর একটা অবশ্যই কি থাকবে, সরবরাহ উৎপাদনকারী একটি নির্দিষ্ট দামে এবং একটি নির্দিষ্ট সময়ে সে যতটুকু সরবরাহ করতে ইচ্ছুক থাকে সেটা হচ্ছে কি যোগান। কেমন? এবার আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি যোগান বিধি। আমরা চাহিদা বিধি বলছিলাম। চাহিদা বিধিতে কি বলছিলাম? যখন দাম বাড়বে তখন চাহিদার পরিমাণ কমবে, দাম কমলে চাহিদার পরিমাণ বাড়বে। কিন্তু যোগান বিধি যোগানকে নিয়ন্ত্রণ করে, যোগান নিয়ন্ত্রণ করা হচ্ছে কি সরবরাহকারী বা উৎপাদনকারী। তাহলে উৎপাদনকারী কখন যোগান দিবে? যখন দাম বাজারে, যখন দাম বেশি থাকবে তখন সে যোগান বেশি দিবে, যখন বাজারে দাম কম থাকবে তখন সে কি যোগান কম দিবে। তাহলে যোগান বিধি কি, কোনো একটি নির্দিষ্ট সময়ে যখন দ্রব্যের দাম বৃদ্ধি পায় বা দামস্তর বৃদ্ধি পায় তখন যোগানের পরিমাণ বৃদ্ধি পায় বা যোগানের সরবরাহ বৃদ্ধি পায়, বা কোনো দ্রব্যের দামস্তর যখন কমে যায় তখন যোগানের পরিমাণ বা দ্রব্যের সরবরাহ কমে যায়। ওটা হচ্ছে কি যোগান বিধি। যোগান বিধির সম্পর্কটা হচ্ছে কি পজিটিভ। দামের সাথে দ্রব্যের সরবরাহের সম্পর্কটা হচ্ছে কি পজিটিভ। মানে দাম বাড়লে, প্রাইস যদি ইনক্রিজ হয় তাহলে কোয়ান্টিটি অফ সাপ্লাই কি হবে ইনক্রিজ,
প্রাইস যদি ডিক্রিজ হয়, কমে যায়, কোয়ান্টিটি অফ সাপ্লাই কী হবে, কমে যাবে। পজিটিভ সম্পর্ক, একটা বাড়লে আরেকটা বাড়ে, একটা কমলে আরেকটা কমে, এটা হচ্ছে কি যোগান বিধি। মানে দ্রব্যের দাম যদি বেড়ে যায় তাহলে পণ্যের সরবরাহ বেড়ে যাবে, দ্রব্যের দাম যদি কমে যায় তাহলে পণ্যের সরবরাহ কমে যাবে। এটা হচ্ছে কি যোগান বিধি। এবং এই দ্রব্যের পরিমাণটা কে নিয়ন্ত্রণ করে, অবশ্যই উৎপাদনকারী নিয়ন্ত্রণ করে। তার অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে যোগান কিন্তু অনেক বিষয়ের উপর ডিপেন্ড করে। আমরা এমনি সাধারণত বলি যে উৎপাদনকারীর উৎপাদনের উপরও যোগান ডিপেন্ড করে, কিন্তু এছাড়া আরও অনেক বিষয় আছে, যেমন হচ্ছে কি দাম আছে, তারপরে হচ্ছে কি চাহিদার উপরও যোগান কি করে ডিপেন্ড করে, দামের উপর ডিপেন্ড করে, তারপরে হচ্ছে কি উৎপাদনকারীর উপরও, আবহাওয়ার উপরও, তারপরে হচ্ছে কি মানুষের পছন্দের উপরও, রুচির উপরও, তারপরে হচ্ছে কি মানে ভবিষ্যৎ দাম পরিবর্তন, অনেক কিছু বিষয়ের উপর যোগান ডিপেন্ড করে। কেমন? তাহলে অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে কোনো দ্রব্যের দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়বে, দাম কমলে যোগানের পরিমাণ কমবে। এটা হচ্ছে কি যোগান বিধি। কেমন? যোগান বিধির আমরা এমনি সিম্পল একটা চিত্র দেখি। সেটা হচ্ছে কি কোয়ান্টিটি অফ সাপ্লাই, এটা হচ্ছে কি প্রাইস। এটা হচ্ছে কি P1 প্রাইস, এটা হচ্ছে কি Q1, এটা হচ্ছে কি Q2, এটা হচ্ছে কি P2 প্রাইস। তাহলে একটা জিনিস দেখো, এটা হচ্ছে কি সাপ্লাই কার্ভ SS। P1 প্রাইসে কোয়ান্টিটি ছিল Q1। এখন প্রাইস যখন ইনক্রিজ করছে, প্রাইস যখন বাড়ছে, তখন কোয়ান্টিটিও পরিমাণে বেড়ে গেছে, Q1 থেকে Q2 হয়েছে। তার মানে দেখতে পাচ্ছি যে কি যখন দাম বাড়বে তখন যোগানের পরিমাণ বাড়বে, যখন দাম কমবে তখন যোগানের পরিমাণ। যেমন বিপরীত দিক থেকে বলি, যখন প্রাইস P2 থেকে P1 হয় তখন কোয়ান্টিটি পরিমাণ Q2 থেকে Q1 হয়ে যাচ্ছে, মানে দাম কমার কারণে যোগানের পরিমাণও কমে যাচ্ছে। এটা হচ্ছে কি মূলত কি চাহিদা বিধি। একটা বাড়লে আরেকটা বাড়বে, আরেকটা কমলে আরেকটা কমতেছে, মানে এখানে হচ্ছে কি পজিটিভ সম্পর্ক, সেই জন্য যোগান রেখা বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। কেমন? এখন আমরা 3 নম্বর যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে কি যোগান সমীকরণ এবং ঢাল। যোগান সমীকরণ, আমরা একটা যোগান সমীকরণ লিখি। তাহলে এখানে এটা হচ্ছে কি সাপ্লাই। আমি তোমাদেরকে চাহিদা সমীকরণ পড়াইছিলাম, Q is equal to M minus BP। তাহলে এখানে এটা বলছিলাম যে কনস্ট্যান্ট, এটা হচ্ছে কি ডাল মাইনাস বি সহ, এটা হচ্ছে কি স্বাধীন চলক, আর এটা হচ্ছে কি অধীন চলক। ওটার ক্ষেত্রে যেরকম এটার ক্ষেত্রে সেম। এখানে পি হচ্ছে কি স্বাধীন চলক, পি প্রাইস, আর প্লাস বি হচ্ছে কি যোগান সমীকরণের ডাল, আর সি হচ্ছে কি কনস্ট্যান্ট, আর এস হচ্ছে কি স্বাধীন চলক, মানে কি এটা হচ্ছে কি সাপ্লাই। কেমন? অধীন চলক, এস হচ্ছে কি অধীন চলক। তাহলে আমরা এমনি একটা সমীকরণ থেকে আমি বলছিলাম যে কিভাবে তুমি ডালটা বের করবে। একটা সমীকরণ থেকে এই অংশটা হচ্ছে কি ওই সমীকরণের ডাল। যেমন এইখানে বি মাইনাস বি হচ্ছে কি ওই সমীকরণের ডাল। কেমন? তাহলে আমি তবু একটা ম্যাথমেটিক্যালি এটা ডালটা বের করবো। আমরা যেমন চাহিদা সমীকরণের ডাল বের করছিলাম ডিফারেন্সিয়েশনের মাধ্যমে, তেমনি যোগান সমীকরণের ডালটা বের করবো কিভাবে? ডিফারেন্সিয়েশনের মাধ্যমে। ডেল্টা আসবে ডেল্টা পি ইজ ইকুয়াল টু এর সমান হচ্ছে কি কত, সি প্লাস বিপি। তাহলে ডেল্টা পি বাই ডেল্টা সি প্লাস এটাকে এটা দিয়ে গুণ একবার, আর এটাকে এটা দিয়ে গুণ একবার। হ্যাঁ, ডেল্টা পি ডেল্টা বিপি। তার মানে এটা হচ্ছে কি কনস্ট্যান্ট, তার মানে এটা শূন্য, প্লাস এখানে এটা গেলে তার মানে এখানে থাকে কি বি, তার মানে প্লাস বি।
তার মানে যোগান সমীকরণের ঢাল কত? যোগান সমীকরণের ঢাল হচ্ছে কি কত? প্লাস বি, পজিটিভ। এখন আমি একটু আগে কিন্তু বলছিলাম সরাসরি সমীকরণ থেকে এই অংশটা হচ্ছে কি ওই সমীকরণের ঢাল। আমরা অঙ্ক করে বের করছি কি ওই সমীকরণের ঢাল হচ্ছে কি প্লাস বি। কেমন? এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কি যোগান সমীকরণের ঢাল কেন বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। আমরা দেখো যোগান সমীকরণের ঢাল বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী কেন হয়? তাহলে এক নাম্বার হচ্ছে কি দাম প্রভাব। যোগান সমীকরণের ঢাল কেন ধনাত্মক বা বাম দিক থেকে কেন ডান দিকে ঊর্ধ্বগামী, এটার এক নাম্বার কারণ হচ্ছে কি দাম প্রভাব। দাম প্রভাব বলতে দেখো আমি একটু শুরুতে বলছিলাম দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়বে, দাম কমলে যোগানের পরিমাণ কমবে। তার মানে পজিটিভ সম্পর্কে একটা বাড়লে আরেকটা বাড়বে, একটা কমলে আরেকটা কমবে। তার মানে দাম প্রভাবের কারণে যোগান সমীকরণের ঢাল বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী এবং ধনাত্মক। কেমন? দুই নম্বরে যেটা বলছিলাম যেটা হচ্ছে কি ডাল। ডালটা আমরা সূত্র থেকে যেভাবে প্রমাণ করছি ডিফারেন্সিয়েশনের মাধ্যমে প্রমাণ করে দেখলাম যে আমরা যোগান সমীকরণের ডাল হচ্ছে কি প্লাস বি মানে কি ধনাত্মক। 3 নম্বর হচ্ছে কি উপকরণের দাম। কত উপকরণ প্রভাব। এটা হচ্ছে কি মনে করো যখন কোন একটা দ্রব্যের দাম বেড়ে যাবে তখন উৎপাদনকারীরা ওই দ্রব্য ওই যেটার দাম বাড়বে ওই সংশ্লিষ্ট দ্রব্য উৎপাদনের জন্য ওই দ্রব্যের উৎপাদনের ক্ষেত্রে উপকরণ ব্যবহার বেশি করবে। সুতরাং উপকরণ ব্যবহার বেশি কেন করতেছে? কারণ ওই দ্রব্য থেকে সে দাম বেশি পাচ্ছে, তার আয় বেশি হচ্ছে সেজন্য। সুতরাং কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পেলে তার কি হচ্ছে অটোমেটিক্যালি উপকরণ ব্যবহার বেশি দিচ্ছে, তার মানে যোগানের পরিমাণ বেড়ে যাচ্ছে। সুতরাং এই তিনটা কারণে কি হয় যোগান রেখা বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। কেমন? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সোমবার থেকে আবার লকডাউন শুরু হয়েছে তোমাদের। তোমরা সবাই সুস্থ নিরাপদে থাকবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা। এখন যে করোনার যে ইয়াটা দেখা দিচ্ছে, ফ্লোটা দেখা দিচ্ছে, সেটা খুবই ভয়াবহ এবং মারাত্মক। এটাকে টোটালি অবহেলা করা চলবে না। এক কথা হচ্ছে কি তোমরা নিজের দিকে না তাকাইয়া তোমার মা বাবার দিকে তাকাইয়া হলেও তোমাকে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে। কারণ তুমি হয়তো কেয়ার করতেছো না, কিন্তু তোমার পরিবারের মা বাবাকে তো নিরাপদে রাখতে হবে, তাই না? বাচ্চাদেরকে নিরাপদে রাখতে হবে। সেই জন্য সবসময় মাস্ক ব্যবহার করবা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবা, এবং সবসময় এখন একটু আড্ডা গল্পবাস বাইরে ঘোরাঘুরি বাদ দিয়ে দাও। বাসায় থাকো, বাসায় অবস্থান করো, স্বাস্থ্যবিধি মেনে চলো। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি একটি কাল্পনিক যোগানসূচি থেকে একটি যোগান রেখা অঙ্কন। কাল্পনিক যোগানসূচি আমি যেমনভাবে কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন পড়াইছিলাম, তেমনিভাবে কাল্পনিক যোগানসূচি থেকে যোগান রেখা অঙ্কন। এটা হচ্ছে কি দাম, এটা হচ্ছে কি যোগানের পরিমাণ, এটা হচ্ছে কি সংমিশ্রণ বা বিন্দু। যেমন দাম যখন 5 টাকা তখন যোগানের পরিমাণ ছিল 20 একর। দাম যখন 10 টাকা হয়েছে তখন যোগানের পরিমাণ কত? 40 একর। দাম যখন 15 টাকা হয়েছে তখন যোগানের পরিমাণ হয়েছে কত? 60 একর। দাম যখন 20 টাকা হয়েছে তখন যোগানের পরিমাণ হয়েছে কত? 80 একর। এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু। কেমন?
মানে তোমাদের উদ্দীপকে একটা কাল্পনিক যোগান সূচি দেওয়া থাকবে, ওই যোগান সূচি থেকে তোমাদেরকে যোগান রেখা অঙ্কন করতে হবে এবং একটু ব্যাখ্যা করতে হবে। এভাবে দেওয়া থাকতে পারে বা যে কোনোভাবে দেওয়া থাকতে পারে, কিন্তু দামও বাড়বে, যোগানের পরিমাণও কি বাড়বে। বিপরীত দিক থেকে দাম কমবে, যোগানের পরিমাণ কি হবে কমবে। কেমন? তাহলে এখান থেকে আমরা যোগান রেখা অঙ্কন করি। যোগান রেখা, আমি যোগান রেখার বলছিলাম যে লম্বা অক্ষ প্রাইস, ভূমি অক্ষ কোয়ান্টিটি অফ সাপ্লাই, যোগানের পরিমাণ। তাহলে আমি প্রাইস ধরছিলাম 5, 10, 15, 20। 5, 10, 15, 20। আর এদিকে ধরছিলাম 20, ধরুন বাংলা ইংলিশ মিশ্রিত হয়ে যাচ্ছে, 40, 60, 80। তাহলে 5 এবং 20-এর মধ্যে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে কি এ বিন্দু, মনে করো এটা এ বিন্দু। 10 এবং 20-এর মধ্যে যেটা পেলাম সেটা হচ্ছে কি বি বিন্দু। এটা সি বিন্দু, এটা হচ্ছে কি ডি বিন্দু। এই বিন্দুগুলো যোগ করে এটা হচ্ছে কি সাপ্লাই কা। তাহলে একটা কাল্পনিক যোগান সূচি দেওয়া আছে, ওখান থেকে কিভাবে যোগান রেখা অঙ্কন করব। প্রথম হচ্ছে কি এখানে দাম দেওয়া আছে এবং যোগানের পরিমাণ দেওয়া আছে এবং সংমিশ্রণ দেওয়া আছে, অথবা দাম এবং যোগানের পরিমাণ দেওয়া থাকবে। বিন্দুগুলো তুমি নিজে নির্ণয় করতে পারবা। তারপর হচ্ছে কি দামের দেখালাম আমি 5, 10, 15, 20। কোয়ান্টিটি হচ্ছে কি 20, 40, 60, 80। তাহলে হচ্ছে কি 5, যখন দাম 5 টাকা তখন যোগানের পরিমাণ ছিল 20 একক এ বিন্দু। যখন 10 টাকা ছিল তখন 40 একক, বাড়তেছে কিন্তু 10, 40, 15-তে 60, 20-এ কত 80। তাহলে বি সি ডি বিন্দুগুলো যোগ করে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে কি যোগান রেখা। কেমন? কমিউনিটিসে দেখো তো। এখন যোগান সমীকরণ থেকে যোগান রেখা অঙ্কন। আমরা যোগান সমীকরণ বলছিলাম এস ইজ ইকুয়াল টু সি প্লাস বিপি। এটা রাখলে আমি আরেকটা যোগান সমীকরণ মনে করে লিখতে পারি কিউ এস ইজ ইকুয়াল টু 10 প্লাস 5p। এখানে কনস্ট্যান্ট, এটা এখানে হচ্ছে কি কনস্ট্যান্ট 10, এটা হচ্ছে কি বি, এখানে ডাল হচ্ছে কি প্লাস 5, এখানে পি, এখানে হচ্ছে কি এস এর বদলে কিউ এস, কোয়ান্টিটি অফ সাপ্লাই, এদিকে সাপ্লাই। কেমন? তাহলে এখন এই যোগান একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, দুইটাই কিন্তু যোগান সমীকরণ। এটা হচ্ছে কি কি এটা এখানে মান দেওয়া আছে, এখানে মান দেওয়া নাই। ঠিক আছে? তাহলে এই সমীকরণ থেকে কিভাবে আমি একটি যোগান রেখা অঙ্কন করব। আমি এভাবে চাহিদা সমীকরণ থেকেও চাহিদা রেখা অঙ্কন করে দেখাইছিলাম। তাহলে প্রথমে আমাকে করতে হবে কি, প্রথমে একটা সূচি তৈরি করি। সূচি, এটা হচ্ছে কি প্রাইস, এটা হচ্ছে কি কোয়ান্টিটি অফ সাপ্লাই, এটা হচ্ছে কি মানে বিন্দু বা মিশ্রণ যা বলি। তাহলে দেখো প্রাইস পি, যখন আমি যদি পি এর মান যদি 1 টাকা নিই, তাহলে কিউ এস এর মান পি এর মান যদি 1 টাকা নিই, তাহলে 10 প্লাস 5 ইন্টু 1, তার মানে এটা হচ্ছে কি 15। কিউ এস হচ্ছে কি 15, এটা মনে করে নিলাম এ বিন্দু। এখানে এটা যদি 2 টাকা নিই, পি এর মান যদি 2 নিই, তাহলে 5 দুগুণা 10, 10-এ 10-এ কত হয় 20, তার মানে এটা হচ্ছে কি 20 একক। যদি আমি যদি পি এর মান যদি 3 টাকা নিই, তাহলে 3 5 15, 15 আর 10 কত 25, তাহলে 3 টাকা নিলে কত হয় 25। এটা হচ্ছে কি সি বিন্দু। যোগান সমীকরণ থেকে যোগান রেখা অঙ্কন। পরীক্ষায় যদি কোনো যোগান সমীকরণ দেওয়া থাকে, ওখান থেকে প্রথমে এভাবে যোগান সূচি তৈরি করতে হবে।
যোগান সূচি তৈরি করার পর মানগুলা আমি চিত্রে বসে যোগান রেখা অঙ্কন করব। কেমন? পরীক্ষায় যদি এরকম কোনো যোগান সমীকরণ দেওয়া থাকে, QS is equal to tan plus 5p হতে পারে, অথবা QS is equal to 2 plus 2p হইতে পারে, অথবা QS is equal to 5 plus 3p হইতে পারে, যা ইচ্ছে হইতে পারে, এটার চেঞ্জ হইতে পারে, কিন্তু করব আমরা একই নিয়মে। এখানে p এর মান ধরবো, QS এর মান পাবো। এখানে p স্বাধীন চলক, p ইচ্ছে মতো মান নিতে পারে, সেখানে p 1 2 3 মান নিতে পারে। p এর মানের উপর কি ডিপেন্ড করে? এটা হচ্ছে QS ডিপেন্ড করে। কেমন? তাহলে QS হচ্ছে কি অধীন চলক। দেখো p এর মান যখন 1 টাকা নিলাম তখন QS অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে 15 হইল। p এর মান 2 নিলাম তখন 20, তারপরে p এর মান যখন 3 নিলাম তখন 25। দেখো প্রাইস যখন বাড়তেছে কোয়ান্টিটি অফ সাপ্লাইয়ের পরিমাণে কি হচ্ছে? বাড়তেছে। সুতরাং বিন্দু পাইলাম A B C। এখন এই বিন্দুগুলো, এই সূচিটা আমরা কি করব? গ্রাফে রূপ দিব। কেমন? তাহলে এদিকে বলছিলাম প্রাইস, এদিকে বলছিলাম কোয়ান্টিটি অফ সাপ্লাই। তাহলে দেখো প্রাইস, আমি 3টা প্রাইস নিছি, 3টা প্রাইস দাগ কেটে নিয়ে আগে তোমরা এগুলো স্কেলিং করে নিবা যাতে গ্রাফটা সুন্দর হয়। QS হচ্ছে কি, মনে করো আমি 15 20 25। তাহলে প্রাইস যখন 1 তখন কোয়ান্টিটি অফ সাপ্লাই হচ্ছে কি কত? এটা হচ্ছে কি A বিন্দু, এটা হচ্ছে কি B বিন্দু, এটা হচ্ছে কি C বিন্দু। এটা হচ্ছে কি সাপ্লাই কা। তাহলে দেখো আমি এই যে যোগান সূচি থেকে, যোগান সমীকরণ থেকে যোগান সূচি পাইলাম, যোগান সূচি থেকে মানগুলা বসে আমি যোগান রেখা অঙ্কন করলাম। p এর মান 1 2 3, p এর মান বসাইলাম 1 2 3, QS এর মান হচ্ছে কি 15 20 25, 1 এর জন্য 15, 2 এর জন্য 20, 3 এর জন্য 25। মানগুলা বিন্দুগুলা নির্ণয় করলাম, বিন্দুগুলা যোগ করে দিলাম। বিন্দুগুলা যোগ করার পর যেটা পাইলাম সেটা হচ্ছে কি সাপ্লাই কার্ভ, এটা হচ্ছে কি যোগান রেখা। কেমন? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা প্রথমে দেখলাম হচ্ছে কি যোগান কি, তারপরে হচ্ছে কি যোগান বিধি কি, একটা যোগান সমীকরণ দেখাইলাম, যোগান সমীকরণ থেকে কিভাবে ঢাল নির্ণয় করে সেটা দেখাইলাম, এবং যোগান সমীকরণের ঢাল কেন ধনাত্মক বা পজিটিভ সেটা 3টা কারণ দেখাইলাম। একটা হচ্ছে কি দাম প্রভাব, এটা হচ্ছে কি ঢাল ধনাত্মক, আর এটা হচ্ছে কি পরিপূরক উপকরণ প্রভাব। এরপর দেখালাম যে সেটা হচ্ছে কি একটি কাল্পনিক যোগান সূচি থেকে কিভাবে যোগান রেখা অঙ্কন করা যায়, আর হচ্ছে কি একটা যোগান সমীকরণ থেকে কিভাবে একটা যোগান রেখা অঙ্কন করা যায়। সুতরাং আশা করি এই যোগানের মধ্যে যে প্রবলেম আশা করি আর থাকবে না। এরপরে পরবর্তী ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি যোগান সমীকরণ, যোগান কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে, এবং যোগানের ব্যতিক্রম, যোগান বিধির ব্যতিক্রম। আমরা যোগান বিধি পড়ছিলাম যে দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়ে, দাম কমলে যোগানের পরিমাণ কমে, কিন্তু ব্যতিক্রম কি হবে? দাম বাড়লে যোগানের পরিমাণ কমতেও পারে, অথবা দাম কমলেও যোগানের পরিমাণ বাড়তেও পারে, ওটা হচ্ছে কি ব্যতিক্রম। তাহলে ব্যতিক্রম নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব, এবং যোগান কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাই সবার জন্য দোয়া করবা, এই কামনা রেখে আমি আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।